স্ট্রোক হচ্ছে ব্রেনের একটা অংশে অপর্যাপ্ত রক্ত সঞ্চালনের জন্য সেখানকার অন্তর্গত নার্ভ সেল বা নার্ভ কোষের যে ইনজুরি, যে ড্যামেজ, সেটাকে বলা হয় ব্রেন স্ট্রোক। মানে ব্রেনে একটা জায়গায় রক্ত পৌঁছতে পারছে না, বা সেই জায়গায় রক্তপাত হয়ে সেইখানে ব্রেনে রক্ত সঞ্চালন বন্ধ হয়েছে, তার জন্য সেইখানে যে কোষগুলো, নিউরন সেলগুলো ড্যামেজ হচ্ছে, সেইটাকে প্রাথমিকভাবে স্ট্রোক বলা হয়। তো এটার জন্য যে আন্তর্জাতিক গাইডলাইন্স আছে, সেটা সব থেকে কমন সিমটম হলো ডেভিয়েশন অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, মানে মুখটা একদিকে বেঁকে যাবে, মুখের এই কোণাটা একদিকে বেঁকে যাবে। হাত একদিকে, হাত বা পায়ে কমজোর ফিল করবেন, কথা বলতে অসুবিধা হবে। এইগুলো হচ্ছে সব থেকে কমন সিমটম যে সেই পেশেন্টের স্ট্রোক হয়েছে। হ্যাঁ, এবং তখনই পেশেন্টকে অ্যাজ ইমিডিয়েটলি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাওয়াটাই হচ্ছে প্রাথমিক প্রিভেন্ট ট্রিটমেন্ট, এটাই করা উচিত। ব্রেন স্ট্রোক দু রকম প্রকারের অ্যাকচুয়ালি হয়ে থাকে। এক এক প্রথম যে ধরনের স্ট্রোক, সেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক হচ্ছে, যেমন বললাম, ব্রেনের যে রক্ত শিরা আছে তার মধ্যে যদি কোনো ক্লট ডিসলজ করে, মানে রক্ত যদি জমাট বেঁধে যায় সেই রক্ত শিরার মধ্যে, তাহলে সেখানে ব্রেনে যে রক্ত পৌঁছতে না পারার জন্য যে ধরনের স্ট্রোক, সেটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। এটা হলো প্রথম কারণ। সেটা দুটো কারণের জন্য প্রাথমিকভাবে হয়ে থাকে। একটা একটা হলো রক্তের ভেতরকার যে ডায়ামিটার, যে ব্যাস, সেটা ক্রমশ ক্রমশ ওই ছোট হয়ে আসার জন্য, সেটা আয়দের ভেতরে সেখানে ফ্যাট ডিপোজিশনের জন্য হতে পারে, বা থ্রম্বোসিসের জন্য হয়ে থাকতে পারে। দ্বিতীয় কারণ হলো, যদি হার্ট থেকে বা শরীরের অন্য কোনো কোথাও থেকে একটা রক্তের ক্লট, মানে একটা গোলাকৃতি একটা কোনো রক্তের জমাট বাঁধা একটা অংশ, সেটা গিয়ে সরু কোনো রক্তের শিরার মধ্যে ডিসলজ করে যায় বা আটকে যায়, সেটাকে বলা এম্বোলিক স্ট্রোক। আরেক ধরনের যে স্ট্রোকের কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে হেমারেজিক স্ট্রোক। অর্থাৎ ব্রেনে যে রক্তের নলের কথা আমি বলছিলাম, সেই যদি রক্তের নলগুলো রাপচার করে বা বাস্ট করে যদি ব্রেনে হেমারেজ মানে রক্তপাত হয়, তখন এই হেমারেজিক স্ট্রোক হয়। তো এই হেমারেজিক স্ট্রোকের মেন কারণ হচ্ছে, মোর দ্যান 90% অফ কেসেসে এটার কারণ হয়ে থাকে হাইপার টেনশন। সাডেন কোনো ইমোশনাল আউটব্রেক, কোনো সাইকোলজিক্যাল রিজনস, কোনো স্ট্রেস, কোনো ফিজিক্যাল ওয়ার্কআউট, কোনো কারণে ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, সেটা কিন্তু এই রক্তের শিরা বাস্ট করে সেখানে হেমারেজ বা হেমারেজিক স্ট্রোক করতে পারে। রেস যে 10% বা 8 to 10% রিজনস, কারণ যার জন্য হাইপারটেনসিভ স্ট্রোক হয়ে থাকে, সেগুলো আমাদের কিন্তু সাধারণভাবে কন্ট্রোলের বাইরে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্ট্রোক বাড়ার ইনসিডেন্স বা চান্সেস অনেক বাড়তে থাকে। তো একজন কম বয়সী বা 30-40 বছরে একজনের যা স্ট্রোকের যতটা সম্ভাবনা থাকে, 40-এর ঊর্ধ্বে, 50-এর ঊর্ধ্বে, 60 ঊর্ধ্বে এই স্ট্রোকের কিছু সম্ভাবনা অনেক অনেক গুণে বাড়তে থাকে। এছাড়াও আরো কিছু ফ্যাক্টরস কিন্তু এই স্ট্রোকের হওয়ার মানে মানে বয়সটাকে নির্ধারণ করে, যার মধ্যে লাইফস্টাইল একটা খুব বড় ফ্যাক্টর। স্ট্রেস, রাতে পরিমাণ পর্যাপ্ত মানে ঘুম হওয়া, ভালো করে স্ট্রেস ফ্রি একটা লাইফ লিড করা, স্মোকিং হ্যাবিটস, এই সব কিন্তু আপনার শিরার যে রেজিলিয়েন্ট পাওয়ার, মানে প্রতিরোধ করার যে ক্ষমতা, সেখান থেকে ভেতরে যে অ্যাথ্রোমেটাস প্ল্যাক বলি, মানে যে রক্তের শিরার ভেতরে যে চর্বি ডিপোজিট হয়ে সেটাকে যে শুরু করে দেয়, এটা কিন্তু খুবই অ্যাগ্রাভেটেড, মানে খুবই বেড়ে যায় একটা স্মোকারের ক্ষেত্রে। সেক্ষেত্রে স্ট্রোকের চান্স স্মোকারদের ক্ষেত্রে অনেক বেশি একটা কম বয়সে। তো লাইফস্টাইল আর এছাড়া স্ট্রেস, হাইপার টেনশন, এগুলো যদি কম রাখা যায়, তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার রিস্কটা অনেক কম থাকবে। ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে যেটা ট্রিটমেন্ট, যেমন বললাম, ট্রিটমেন্ট অপশনস এর মধ্যে পেশেন্ট যদি খুব দ্রুত সময়ের মধ্যে, তাড়াতাড়ি মানে মধ্যে আমরা টার্সিয়ারি কোনো স্ট্রোক সেন্টার, যেখানে স্ট্রোক এই ট্রিটমেন্ট ঠিকভাবে হয়, সেখানে পৌঁছতে পারে, তাহলে সেক্ষেত্রে যে যে ট্রিটমেন্ট অপশনস গুলো আমরা প্রোভাইড করে থাকি, এটা হলো আইভি থ্রম্বোলাইসিস, মেকানিক্যাল থ্রম্বেক্টমি, এইগুলো মেন ট্রিটমেন্ট। যদি সেখানে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গিয়ে থাকে, মানে পেশেন্ট যদি আসতে লেট হয়, যেখানে পার্মানেন্ট ইনফাক্ট বা পার্মানেন্ট ড্যামেজ অলরেডি হয়ে গিয়ে থাকে, সেখানে এই দুটো পদ্ধতির কোনোটি কিন্তু খুব একটি ভালো রেজাল্টস আমরা এক্সপেক্ট করবো না, বা আমরা অ্যাডভাইস করি না।
এরপরে আসি হেমারেজিক স্ট্রোক বা ব্রেনে যদি রক্তপাত হয়ে গিয়ে থাকে স্ট্রোক থেকে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ব্রেনের এই যে হেমারেজটা হলো সেটাকে, বা তার জন্য যে সোয়েলিং হলো, সেটাকে কিন্তু অ্যাকোমোডেট করে, সেটার জন্য জায়গা দেওয়ার জন্য অপারেশনের প্রয়োজন হয়। এই অপারেশন সাধারণভাবে আমরা বলে থাকি ডিকম্প্রেসিভ হেমিক্রেনিওটমি। অর্থাৎ আমরা অপারেশন করে যেটা করে থাকি, ব্রেনের যে সাইডে অসুবিধা, সে সেই সাইডে আমরা স্কাল বোন মানে খুলির একটা বোনের অংশ কিন্তু মাথা থেকে সরিয়ে রাখি। মানে এটা অনেকটা ইমাজিন করুন প্রেসার কুকারের একটা ঢাকনাটা খুলে রাখার মতো। অর্থাৎ যেটা একটা ক্লোজ সিস্টেম ছিল সেটাকে আমরা একটা ওপেন সিস্টেমে কনভার্ট করি, যাতে ব্রেনের যে হেমারেজ হয়েছে বা সোয়েলিং হয়েছে সেটাকে ব্রেনটা অ্যাকোমোডেট করতে পারে, ব্রেনটাকে যেন বাইরে বেরিয়ে আসতে পারে সেই জায়গাটা, যাতে ব্রেনের প্রেশারটা কম থাকে, রুগীর জীবনটা বাঁচতে পারে, রুগীর সুস্থ থাকতে পারে। এছাড়া অপারেশন করে ব্লাড, মানে ব্লাড ক্লট যেটা থাকে সেটাও পর্যাপ্ত পরিমাণে বের করে নিই, যাতে ব্রেনটা রিল্যাক্স থাকে, ব্রেনের রক্ত সঞ্চালন কোনো ব্যাহত না থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই খুলির অংশ যেটা বের করে রাখা হয় সেটা হয় পেটে, চামড়ার তলায়, কিংবা কোনো যেখানে বোন ব্যাংকের অ্যাভেলেবিলিটি আছে সেখানে রাখা হয়। এই দুটোর মধ্যে কোথাও রাখা হয়। পরে যখন পেশেন্ট সুস্থ হন, বাড়ি ফেরেন, পরে আবার মাস তিনেক পর সাধারণভাবে আমরা এই খুলির অংশটা আবার প্রতিস্থাপন করে মাথায় লাগিয়ে দিই। কোয়ালিটি অফ লাইফ কিন্তু কখনোই আগের মতো হয়ে যাওয়া সম্ভব নয়। যে যে ক্ষেত্রে পেশেন্টরা এতটা অব্দি ট্রিটমেন্ট এগিয়ে কভার করে উঠতে পারে, তাদের ক্ষেত্রে আমরা খুব অ্যাগ্রেসিভ ফিজিওথেরাপি রেকমেন্ড করি, যাতে করে যে ফিজিওথেরাপির মাধ্যমে, যে নিউরো রিহ্যাবিলিটেশনের মাধ্যমে যে প্যারালিসিসটা ওনার একদিকে হয়ে গেছে সেটা ক্রমশ ক্রমশ ইমপ্রুভ করতে শুরু করে, যার দরুন উনি ভবিষ্যতে হাঁটা চলা, একটা সাপোর্ট নিয়ে ধরে ধরে হাঁটা, এই পর্যায়ে কিন্তু চলে আসে। কিন্তু আহ, বাকি অনেক কিছু জীবনী চলছে, মানে কখনোই সেটা আগের বা স্ট্রোকের আগের কোয়ালিটি অফ লাইফে খুব কম ক্ষেত্রেই ফিরে আসতে দেখি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেশেন্টদের কিছু প্যারালিসিস পারসিস্ট করে সারা জীবনের জন্য, হাতে পায়ে, স্পেশালি যাদের ব্রেনের লেফট সাইডে স্ট্রোক হয়ে থাকে তাদের ক্ষেত্রে স্পিচের মানে কথা বলার ক্ষমতা প্রথম আসার সমস্যা অনেকটাই বেশি থাকে। এই কোয়ালিটি অফ লাইফ নিয়ে কিন্তু আমরা সেরকম ভাবে বাড়ির লোকদেরকে বলি যে এই কোয়ালিটি অফ লাইফেই কিন্তু ওনাকে রেস্ট অফ দ্য লাইফ মেনটেন করতে হবে। প্রিভেনশনের জন্য হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন সব থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমরা বলবো যে যেসব কারণের জন্য আমাদের যেমন বলুন স্মোকিং, স্ট্রেস, আমাদের এক্সারসাইজ, মানে একটা মানে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, মানে সারাদিন বসে মোবাইলে ব্যস্ত কিংবা কাজে ব্যস্ত, সেগুলো তো সবাই থাকে। এছাড়া কিন্তু এক্সারসাইজ একটা খুব বড় ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবার কিন্তু জিমে গিয়ে এক্সারসাইজ করতে হবে, একটা একটা সকালে মর্নিং ওয়াক করা বা ইভিনিং ওয়াক করা বয়স্ক মানুষদের ক্ষেত্রে, হ্যাঁ, অথবা কিছু ফ্রি হ্যান্ড যোগা প্র্যাকটিস করা, এগুলো কিন্তু আপনাদের ব্লাড প্রেশার কন্ট্রোল রাখা, শরীরের রক্তের শিরাগুলোকে, নলগুলোকে যাতে চওড়া রাখা, যাতে ভেতরে চর্বি না ডিপোজিট হয়, এই ব্যাপারগুলো কিন্তু ধ্যান রাখে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, লাইফস্টাইলের মধ্যে এইগুলোই সব থেকে প্রয়োজনীয় ফ্যাক্টর। এছাড়া ব্লাড প্রেশার যাদের আছে তাদের নিয়মিত ব্লাড প্রেশার মনিটরিং করা, এছাড়াও ব্লাড প্রেশার ওষুধ নিয়মিত খাওয়া এবং টাইমে খাওয়া। আর এছাড়াও টাইমলি টাইমলি আপনার কিছু ব্লাড টেস্ট করা, যার মধ্যে লিপিড প্রোফাইল একটা খুব ইম্পর্টেন্ট। আর স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন এখন যেটা আমরা দেখি, কম বয়সী পেশেন্ট, কম বয়সী অনেক স্ট্রোক আমরা ইভালুয়েট করে থাকি। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমরা পেয়ে থাকি সেটা হলো ওয়ার্ক প্রেশার, কাজের প্রেশার, হ্যাঁ, প্রচন্ড ভাবে টার্গেট বেসড প্রেশার, এইগুলো আমরা দেখে থাকি। তো সেইগুলোকে যতটা সম্ভব নিজে মানসিক ভাবে সুস্থ থেকে স্ট্রেস ফ্রি ভাবে কাজ করা, যাতে করে এই হাইপার টেনশন বা এইগুলো না সেটেল করে কম বয়সে, সেগুলোকে প্রিভেন্ট করা যত সম্ভব উচিত। এইগুলোই মেনলি প্রিভেন্টিভ মেজার্স স্ট্রোকের ক্ষেত্রে।